রয়েছে। সেটা কথা না, কথা হচ্ছে কাজী নজরুল ইসলামের সঙ্গে ধরুন আমার প্রথম পরিচয়, আমি আগে বলে দিই একটুখানি নজরুল, তারপরে কারণ তারই স্মৃতিতে আজকে স্মারকবক্তৃতা আপনারা আয়োজন করেছেন, এর জন্য আমি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই নাসিরুদ্দিন সাহেব অনেকদিনের পরিচয় আমার, কিন্তু উনি যখন প্রস্তাব দিলেন আসতে এখানে, আমি একদম উঠে নিয়েছিলাম যে যাবই, এবং ওখানে গিয়ে কাজী নজরুলের নামাঙ্কিত বক্তব্য রাখতে হবে শুনেই আমাকে এরকম যেন রোমাঞ্চ অনুভব করছি আর কি, লোকজন খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনারা তো এখানে থাকেন, আপনি কিছু মনে হচ্ছে না, কিন্তু আপনি তো এখানে থাকি না, আমার অত্যন্ত মনে হচ্ছিল একটু দারুণ ব্যাপার হবে। তো সেই জন্য আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো আজকে আমি এই বিষয়টা বলবার আগে বিষয়টা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট এবং ক্যান্সার, অর্থাৎ খাদ্য অভ্যাস এবং ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায়, এই বিষয়টা বলবো। তার আগে কাজী নজরুল ইসলাম সঙ্গে 5 মিনিট। কাজী নজরুল ইসলাম তাকে প্রথম চিনতে পেরেছিলাম আমি ধরে তখন আমার ক্লাস 4-এ কলকাতায়। আপনারা জানেন ওই সময় যারা বয়স্ক তারা জানেন, একটা সময় লোকসেবক বলে একটি পত্রিকা বেরোত, ডেলি নিউজ লোকসেবক, সেটা কংগ্রেসের পত্রিকা ছিল, অনেক কাল আগে, অনেক কাল আগে 70-71 সালে বন্ধ হয়ে গেছে। সেই লোকসেবক পত্রিকা আমার বাড়ির খুব কাছে, ইন্টারনেট মার্কেটের কাছে। সেই লোকসেবক পত্রিকায় আমি তখন ছোট, ওইখানে একটা ছোটদের একটা সেকশন ছিল ওই লোকসেবক পত্রিকায়। প্রতি শনিবার ছোটদের কবিতা, গল্প, আঁকা এসব ছাপা, আর যিনি পরিচালনা করতেন তার নাম ছিল সবুজ সাথী। তো একদিন চলে গেল লোকসভা পত্রিকা, গিয়ে সন্ধ্যাবেলা চলে গেল, স্কুল থেকে এসে চলে গেল। যিনি করতেন সবুজ সাথী, তার ঘর ছিল, সে ঘরে ঢুকে তার দেওয়ালের পেছনে যে ছবিটা টাঙানো ছিল সেটা একটা পোস্টারের উপরে কাজী নজরুল ইসলামের একটা ছবি, স্কেচ মতো কালার দিয়ে, আর তলায় একটা লাইন লেখা আছে, মহাবিদ্য হিরণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপা হিম রণভূমে ধরিবে না। এই কথাগুলো লেখা ছিল, তার তলায় কাজী নজরুল ইসলাম রাজনীতি লেখা। ওই প্রথম পরিচয় হলো কবিতার সঙ্গে, কাজী নজরুলের ছবির সঙ্গে। তারপর সব সবুজ সাথীকে জিজ্ঞেস করে সব জানলাম, উনি আমাদের কবিতা লেখা শেখালেন। সেই কবিতা লেখা শেখার থেকে কবিতা বেরোতে শুরু করলো ওই লোকসভা পত্রিকায়। প্রায় প্রত্যেক মাসে একটা করে কবিতা বেরোতো ওই শনিবারের পাতায়, সেটা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ইত্যাদি। আমার প্রথম কবিতা ওইখানে বেরোলো 1957 সালে, সে আজও রয়েছে আমার কাছে এই কাগজ। যাই হোক, এই পরিচয় হলো। তারপরে এলো 1961 সাল। 1961 সালে রবীন্দ্রনাথের শতবর্ষ। 1961 সালে একদিন তো প্রায় যাচ্ছি সবুজ সাথীর কাছে, সবুজ সাথী বললো যে তোমরা কি যাবে কাজী নজরুল ইসলামের বাড়িতে, জন্মদিন আসছে, 11ই জ্যৈষ্ঠ জন্মদিন আসছে। আমি তো লাফিয়ে বললাম যাবো। তো আমার সঙ্গে আরো যারা ছিল, আমার ওপরে দাদা ছিল, আরো বন্ধু বান্ধব ছিল 4 জন, আমি বললাম যাবো। তো আমরা ওনার সঙ্গে 11ই জ্যৈষ্ঠ, তখন ওই সালে 61 সালে কাজী নজরুল ইসলাম থাকতেন পাইকপাড়ার বাড়িতে। ও বাড়িতে কাজী অনিরুদ্ধের বাড়ি, ছোট ছেলের বাড়ি, আর কল্যাণী কাজী থাকতেন ওখানে। ওই বাড়িতে নিয়ে গেলাম এই সবুজ সাথী। আমরা এলাম ওই বাড়িতে, এসে আমার মনে আছে উপরে উঠলাম দোতলায়, উঠে সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে টান নিতে হবে, নিয়ে বাঁদিকে দরজা, এই ঘরটায় উনি থাকতেন। আর ঘরের একদম দেয়ালের কাছে খাটটা, এইখানটায় একটা তক্ত বসে শুয়ে আছেন প্রমীলা নজরুল ইসলাম। আমার এত সৌভাগ্য, প্রমীলা নজরুল ইসলামকে অনেকেই দেখতে পারে, আমি দেখেছি, এটা কি আমার সৌভাগ্য। তো প্রমীলা নজরুল ইসলাম এরকম শুয়ে আছেন, তার মাথাটা এইদিকে, যেদিকে কাজী নজরুল ইসলাম বসে আছেন, আর পাটা দরজার দিকে এরকম। কিন্তু প্যারালাইজ ছিলেন, আর 1939 সাল থেকে তিনি প্যারালাইজ, শুয়ে থাকতেন, বসতে পারতেন না, কোনো রকম একটু ঘাটটা ঘোরাতে পারতেন এই। উনি ওখানে বসে শুয়ে আছেন, আমরা গিয়ে ওনার পায়ের কাছে গিয়ে নির্দাম হয়ে আর দেখতে হচ্ছে সামনে কারো ছিঁচে ছিঁচে, যেমন আপনারা সবাই জানেন ছিঁচে ইত্যাদি। আর পাশে নিচে গান শুরু হলো,
একজন মহিলা গান গাইলেন রবীন্দ্র সঙ্গীত, আর একজন পুরুষ তিনি নজরুলগীতি গাইলেন। আজও আমার মনে আছে কারাগারিত হোক বাবা, এই গানটাকে জাতের নামে পঞ্চায়েত, এই গানগুলো গাইছিলেন তিনি। তিনি আর কেউ নয়, মান্নাদে, এই মান্নাদে বলছি, মানবেন্দ্র মুখার্জির কাকা সিদ্ধেশ্বর মুখার্জি, তিনি গাইছিলেন ওই গান। যাই হোক, এইসব এইটা দেখার পরে এই প্রথম দেখা। তার পরের বছর ৬২ সালে, সেই দিনটা ছিল ১লা জুলাই, আমাদের বাড়িতে তিনটে পত্রিকা আসতো, আনন্দবাজার, যুগান্তর আর স্টেশন। যুগান্তরটা আমার মনে আছে, প্রথম পাতায় ৬২ সালের প্রথম পাতাতে বড় করে বিধান রায়ের ছবি, আর তার তলায় লিখেছে আজ মুখ্যমন্ত্রীর জন্মদিন। ওই দিনই জন্মদিন ছিল ১লা জুলাই, তখন ১৯৬২ সালে। পাতাটা উল্টালাম, দেখে দেখে ৪ নম্বর পাতায়, বাঁদিকের পাতায় ৪ নম্বর পাতার ডান দিক ঘেঁষে ছবি একটা, সেই ছবিতে দেখা যাচ্ছে ওই যার সিন দেখেছেন ওই সিন, ওই আমার খাটে কাপড়ে বসে কাজী নজরুল ইসলাম বসে আছেন, আর এই পাশে শুয়ে আছেন রবীন্দ্র নজরুল ইসলাম। তলায় লেখা আছে গতকাল রবীন্দ্র নজরুল ইসলামের জীবন অবসান করে গেছে। আগের দিন ৩০শে জুন মারা গেছে, পরের দিন ১লা জুলাই। সেই কাগজ আগে রাখা আছে, কারণ আমার বাবা এইসব কাগজ রাখতে ভালোবাসতেন, তো রাখা আছে আগে। যাই হোক, হাত নাড়াচাড়া করতে পারি না, কারণ বৃদ্ধি হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। যাই হোক, কোনোভাবে রাখা আছে, ছবি তুলেছে। এই হচ্ছে ইতিহাস। এরপরে তো লম্বা ইতিহাস। ৬৪ সালে কাজী নজরুল ইসলাম সেইখানে থাকতে শুরু করলেন। আর ওই যে কাজী সব্যসাচীর বাড়িতে কাজী নজরুল ইসলামের যিনি ম্যানেজার ছিলেন শান্তিপদ সিংহ, ধূমকেতু পত্রিকা বানিয়েছেন, তিনি বলতেন ওই হরিহর শীতের বাড়িটা হচ্ছে অপয়া বাড়ি, কারণ ওই বাড়িতে ঢোকার পরই রবীন্দ্র নজরুল ইসলাম কারাগারে ছিলেন, ওটা অপয়া বাড়ি। তো যাই হোক, আমি ওই বাড়িতেও তো ছিলেন অনেকদিন। ওই বাড়িটার ছবি যখন নিতে গেছি, আমি আমার সঙ্গে আমার ক্যামেরা ছবি যখন নিতে গেছি, তিনি এসেছিল ওই বাড়ি থেকে লোকজন, এই মানে এই মানে এই মানে কেন ছবি তুলছে না জানি না, কোনো ছবি নেওয়া হয়ে গেছে, কোনো রকম পালিয়েছে ছবি নেওয়া হয়ে গেছে। অসংখ্য জায়গায় আমার অভিজ্ঞতা হয়েছে ওনার বাড়ি এবং ওনার হোটেলে গেতে, সেই হোটেলগুলোতে যেসব দোকান থেকে তিনি ঘুষ কিনতেন, সেই দোকান, যেসব জায়গা তিনি আড্ডা মারতে যেতেন গানের আসরে, সেই সব বাড়ি, যে প্রেসে ছাপা হতো সেই বাড়ি, সেটা হচ্ছে সামবাজারে। মনীন্দ্র চন্দ্র কলেজ, ওই মনীন্দ্র চন্দ্র কলেজ ছিল না, ধরে নিন ওই ১৭ সালে ছিল না, তখন ওইটাতে ছিল ট্যাক্স করা জায়গা, ওইখানে এসে থাকতেন। তাই এই উনি কবে উঠলেন, ঢুকলেন, ওই প্রথম ঢোকা হলো, ঢুকে থাকতে শুরু করলেন। তারপরে একটা বাজে ঘটনা ঘটল, এই ঘটনা ঘটা উচিত ছিল, একদম বাজে ঘটনা ঘটল। দুদিনের মাথায় ওই মেসে যিনি রাঁধুনি, তিনি একজন রাঁধুনিহীন, তিনি রান্না করেন, মেসের অত ছেলে মেয়ে না, ছেলে রান্না করতে। তিনি এখন জেনে ফেলেছেন যে শৈল ঘরে যে এসেছে সেটা মুসলমান। জানার পরেই সেই রাঁধুনি বলল, আমি আর ওর বাসন মানব না, বেলাস বাসন খাওয়া কিছু হবে মুসলমান। এই যে ঘটল, তখন এম্বারেসিং পজিশনে পড়ে গেল শৈল। তিনি বলেন, ঠিক আছে, তোমাকে মারতে হবে।